আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই কালমান সিনড্রোম নিয়ে। বেসিক্যালি MRCP পার্ট 1, MRCP পার্ট 2 দুটো এক্সামেই কালমান সিনড্রোম খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসতে দেখি। সো কালমান সিনড্রোম জিনিসটা আসলে কি? এটা এক ধরনের ইনহেরিটেড কন্ডিশন। এটা এক ধরনের এক্স লিঙ্কড রিসেসিভ কন্ডিশন। এখানে আসলে যেটা সমস্যা, এখানে একটা জিনে, পার্টিকুলার একটা জিনে মিউটেশন হচ্ছে। কোন জিনে মিউটেশন? CAL1 জিন। এইখানে আসলে একটা মিউটেশন হয়ে যাচ্ছে এবং এই মিউটেশনটা ইনহেরিট হচ্ছে কিভাবে? এক্স লিঙ্কড রিসেসিভ ম্যানারে। সো এক্স লিঙ্কড রিসেসিভ ম্যানারে যে কোনো কন্ডিশন আমরা পাই, সেখানে আমরা দেখব যে মেল প্রিডমিনেন্সটা সবসময় বেশি হয়, ফিমেল প্রিডমিনেন্স রিলেটিভলি কম হয়। এটার রিজন কি? এক্স লিঙ্কড রিসেসিভ হতে গেলে যদি মেল পারসন অ্যাফেক্টেড হতে হয়, তার একটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড হলেই সেখানে এক্স লিঙ্কড রিসেসিভ হয়ে যায়। কিন্তু একটা ফিমেল যদি এক্স লিঙ্কড রিসেসিভ হতে হয়, তাকে দুইটা এক্স ক্রোমোজোমকেই আসলে অ্যাফেক্টেড হতে হবে, যেটা হওয়ার প্রবাবিলিটি একটু লো। সো এই জন্য দেখা যাচ্ছে আমরা যে কোনো এক্স লিঙ্কড রিসেসিভ কন্ডিশন বা কালমান সিনড্রোম বোথ ওয়েতেই আমরা আসলে দেখি এখানে মেল প্রিডমিনেন্সটা অনেক বেশি। ইনফ্যাক্ট কালমান সিনড্রোমে মেল ফিমেল রেশিওটা 4:1, অর্থাৎ প্রতি একজন মহিলার বিপরীতে আমরা 4জন করে পুরুষ অ্যাফেক্টেড পেশেন্ট আসলে পেয়ে থাকি। সো কালমান সিনড্রোমে মূল প্যাথোলজিটা কি? এখানে মূল প্যাথোলজি হচ্ছে আমাদের CAL1 জিন, সেখানে একটা মিউটেশন হচ্ছে। সো আলটিমেটলি এটার রেজাল্ট কি? এখানে মূল যে প্যাথোলজিটা, সেই মূল প্যাথোলজি হচ্ছে পেশেন্টের অলফ্যাক্টরি বাল্ব প্রপারলি ডেভেলপ করে না। সো এখানে যেটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব, এটা আসলে প্রপারলি ডেভেলপ হইতে পারে না। এটা ডেভেলপমেন্টাল ইরোর আসলে থাকে, বা প্রপারলি এটা ডেভেলপড হয় না। হয়তো বা এটা অ্যাবসেন্ট হতে পারে, অথবা এটা হাইপোপ্লাস্টিক একটা অর্গান হিসেবে থাকতে পারে। সো আমরা দেখব যে পেশেন্টের এখানে যদি আমরা সাপোজ ফর এক্সাম্পল আমরা একটা MRI করি, আমরা অলফ্যাক্টরি বাল্ব অ্যাবসেন্টও পাইতে পারি, বা এটা দেখে মনে হতে পারে হাইপোপ্লাস্টিক, অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্ট, ঠিকমতো বা সাইজ একটু ছোট, এরকম মনে হতে পারে হাইপোপ্লাস্টিক। সো মূল প্রবলেমটা আসলে অলফ্যাক্টরি বাল্ব প্রপারলি ডেভেলপ হইতে পারে নাই। সো অলফ্যাক্টরি বাল্ব যদি অ্যাবসেন্ট বা হাইপোপ্লাস্টিক হয়ে থাকে, এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে তার স্মেলিং প্রবলেম হবে। সো ল্যাক অফ সেন্স অফ স্মেল। সো আলটিমেটলি দেয়ার উইল বি অ্যানোসমিয়া, যে ল্যাক অফ স্মেল সেন্সেশন। সো ক্যালম্যান সিনড্রোমে পেশেন্টের মেইন সমস্যাটা হচ্ছে অ্যানোসমিয়া। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে আমাদের এমব্রায়োলজির একটা নলেজ লাগবে। সেটা হচ্ছে আমরা যদি একটু এমব্রায়োলজিতে একটু খেয়াল করি, আমরা দেখব যে অলফ্যাক্টরি যে প্ল্যাকড, সেইখান থেকে আমাদের অলফ্যাক্টরি যেই প্ল্যাকডটা থাকে আসলে, সো এইখান থেকে দেখা যাচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এটা প্রডিউসিং যে নিউরন, সেইটা আসলে মাইগ্রেট করে। সেইটা এখান থেকে মাইগ্রেট করে আলটিমেটলি হাইপোথ্যালামাসে চলে যায়, এবং তখন আলটিমেটলি হাইপোথ্যালামাস সেখান থেকে ফাইনালি আমি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন রিলিজড হইতে দেখি। এবং এইটা যখন রিলিজড হবে, তখন আমরা দেখব যে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, সেইখান থেকে আমরা দেখব যে ফাইনালি লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এইগুলো আমরা দেখব যে রিলিজড হচ্ছে। বেসিক সিস্টেম কিন্তু আসলে এটা। এখন সমস্যা হচ্ছে এই পার্সনের তো অলফ্যাক্টরি বাল্ব ঠিকমতো গঠিতই হয় নাই। সো তার এই অলফ্যাক্টরি প্ল্যাকড থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন প্রডিউসিং যে নিউরন, সেটার যে মাইগ্রেশনের যে ব্যাপারটা, সেটা এখানে সম্ভবই হয় না। সো আলটিমেটলি দেখা যাচ্ছে এই পার্সনের হাইপোথ্যালামাসে এই পার্টিকুলার নিউরনটা মাইগ্রেট করতে পারে নাই, আসতে পারে নাই। সো এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হবে, তার গোনাডোট্রফিন রিলিজিং হরমোন প্রোডাকশন মানে খুবই লো অথবা অ্যাবসেন্ট হবে। সো যখন এটা প্রোডাকশন এইভাবে সিগনিফিক্যান্টলি কমে যায়, আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন বা ফলিকুল স্টিমুলেটিং হরমোন এটা সিক্রেশন আর হবে না। এখন যদি লুটিনাইজিং হরমোন বা ফলিকুল স্টিমুলেটিং হরমোন না আসে, তাহলে এই পেশেন্টের তো সেক্স হরমোন প্রোডাকশনের কোনো স্টিমুলেশনই আসলো না। সো এইখানে সেক্স হরমোন প্রোডাকশন হবে না বা খুব বেশি কমে যাবে। সো আলটিমেটলি এখানে পেশেন্টের এটার রেজাল্টে হাইপোগোনাডিজম হবে। তাহলে এইখানে কি পাচ্ছি? হাইপোগোনাডিজম। এখন এই যে হাইপোগোনাডিজম, এটার রিজন কি? এটার রিজন কিন্তু উপর থেকেই গোনাডোট্রফিক রিলিজিং হরমোন নাই,
সেক্স আমাদের এই লুটিনাইজিং হরমোনে, ফলিকুল স্টিমুলেটিং হরমোনে, অর্থাৎ আমাদের এখানে আলটিমেটলি গোনাডোট্রপিক হরমোনগুলাই নেই। সো গোনাডোট্রপিক হরমোনগুলো যদি না থাকে, সো এই কেসটা হচ্ছে হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। তাহলে এটা হলো হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। সো এইখানে কি হচ্ছে, লুটিনাইজিং হরমোন কম, ফলিকুল স্টিমুলেটিং হরমোন কম, সেক্স হরমোনও কম। যদি মেল পেশেন্ট হয়ে থাকে সেইখানে আমি তাহলে এখানে টেস্টোস্টেরন লো পাবো। যদি ফিমেল পেশেন্ট হয়ে থাকে সেইখানে আমি ইস্ট্রোজেনও লো পাবো। সো সেক্স হরমোন মানে সেক্স অনুযায়ী আসলে এটা আমাদের এটা আসবে। তাহলে এখানে পেশেন্টের আলটিমেট প্রেজেন্টেশন কী হবে? পেশেন্টের প্রেজেন্টেশন হবে তার একদিকে সেক্স হরমোন নাই, তার আলটিমেটলি দেয়ার ইজ লস অফ লিবিডো, দেয়ার ইজ ইনফার্টিলিটি। তাহলে কী হচ্ছে, একটা পেশেন্ট ইনফার্টিলিটি বা লস অফ লিবিডো থাকবে, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের আমরা অ্যানোসমিয়া পাচ্ছি। সো এইটা আমাদের এখানে টিপিক্যাল সিনারিও। আমাদের এমআরসিপিতে যে সিনারিওগুলো দেওয়া থাকে, পেশেন্টের অ্যানোসমিয়া থাকে, লস অফ লিবিডো থাকে, ইনফার্টিলিটির কাহিনী থাকে। সো বেসিক প্রেজেন্টেশনটা আমরা সবার এটা এরকমই আসলে পেয়ে থাকি। কিন্তু এখানে এক্সট্রা আরেকটা জিনিস আমরা দেখব যে মেন্টাল স্ট্যাটাস। এখানে মেন্টাল স্ট্যাটাস কিন্তু নর্মাল, এখানে কোনো রিটার্ডেশনের কোনো কিছু নাই। এখন রিটার্ডেশন ইস্যুটা কেন এখানে ইম্পর্ট্যান্ট? কারণ ক্লাইনফেল্টার সিনড্রোম এখানে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে থাকে, বা অনেক সময় আমাদের সিনিয়র দেখে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। এবং ক্লাইনফেল্টার সিনড্রোমে রিটার্ডেশন থাকে। যে সকল পেশেন্টের ক্লাইনফেল্টার সিনড্রোম আছে সেখানে আমরা মেন্টাল রিটার্ডেশন টু সাম এক্সটেন্ট পেতে পারি, কিন্তু কালম্যান সিনড্রোম সেখানে কিন্তু আমরা মেন্টাল রিটার্ডেশন পাই না। আবার আরোভাবে পার্থক্য করা যায়। ক্লাইনফেল্টার সিনড্রোম সেটা হচ্ছে আমাদের হাইপোগোনাডিজম, কিন্তু সেখানে গোনাডোট্রফিন লেভেলটা ভালো থাকে। এখানে লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এগুলো পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে। কিন্তু ইন কেস অফ কালম্যান সিনড্রোম এই দুইটাই আসলে লো, এবং সেখানে টেস্টোস্টেরনও লো হচ্ছে। সো পার্থক্যের অবশ্যই জায়গা আছে। তাহলে এখানে আমাদের ক্লিনিক্যালি এই চেঞ্জেসগুলো থাকে। এখন মেল পেশেন্টে অন টপ অফ ইট আর কী কী হতে পারে? এখন মেল পেশেন্টে তার যেহেতু আসলে সেক্স হরমোন ফেইলার থাকে, সো আলটিমেটলি দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে ক্রিপ্টো অর্কিডিজমও ডেভেলপ করে। ক্রিপ্টো অর্কিডিজম অর্থাৎ আনডিসেন্ডেন্ট টেস্টিস, ভেরি কমন। এটা সিঙ্গেলও হতে পারে, বোথ টেস্টিসও হতে পারে, যে স্ক্রোটামে এটা নেমে আসে নাই। সো ক্রিপ্টো অর্কিডিজম ইজ ভেরি কমন ইন সাচ পেশেন্ট। আবার দেখা যাচ্ছে এই মেল পেশেন্টের ক্ষেত্রে ইনফার্টিলিটি যে থাকে, তাদের স্পার্ম কাউন্ট খুবই লো হয়। তাহলে স্পার্ম কাউন্ট ইজ ভেরি লো। আর যদি ফিমেল পেশেন্ট হয়ে থাকে, ফিমেল পেশেন্ট সাধারণত আমাদের কাছে প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসে। তো ফিমেল পেশেন্ট হলে আমাদের কাছে প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসে। সো বেসিক্যালি পেশেন্টের প্রেজেন্টেশন আসলে এরকম থাকে। তাহলে দিস ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার। তাহলে এখন এই পেশেন্টের আমরা ইনভেস্টিগেশন আসলে কীভাবে করবো, আমরা ডায়াগনোসিস কীভাবে করতে চাই? এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল মার্কার বা এন্ডোক্রাইন রিলেটেড মানে মার্কারগুলো যদি দেখি, তাহলে কী পাচ্ছি? ফলিকুল স্টিমুলেটিং হরমোন লো, লুটিনাইজিং হরমোন লো। মেল পেশেন্ট হলে টেস্টোস্টেরন লেভেলও আমি আসলে লো পাবো। এর পাশাপাশি কি থাকবে? পেশেন্ট তো ওইদিকে অ্যানোসমিয়া আছে। সো আমি যদি পেশেন্টের অলফ্যাক্টরি টেস্টিং করি, সো আমি এখানে অ্যানোসমিয়া পাচ্ছি। আমি যদি এখানে একটা এমআরআই করি, এমআরআই অফ দ্য ব্রেইন যদি করা হয়, সেখানে আমরা অলফ্যাক্টরি বাল্ব এটা আইদার অ্যাবসেন্ট পাবো অথবা এটাকে হাইপোপ্লাস্টিক পাওয়া যাইতে পারে। আর আমরা চাইলে এখানে জেনেটিক টেস্টিং করতে পারি। জেনেটিক টেস্টিং যদি আমরা করি, সেখানে আমাদের ক্যাল1 মিউটেশন ধরা পড়ে যাবে। সো এইগুলো করা যেতে পারে। বাট ফর ডায়াগনোসিস অফ কালম্যান সিনড্রোম আমাদের বেস্ট অ্যাপ্রোচ হলো ফিশ, FISH। ফিশ মানে কি? ফিশ মানে হচ্ছে ফ্লুরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন। ফ্লুরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন। সো ফ্লুরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন বা ফিশ, এটা আসলে আমাদের জেনেটিক ডায়াগনোসিসের বেস্ট মিন।
সো আমাদের এখানে কালম্যান সিনড্রোমের জেনেটিক ডায়াগনোসিসের জন্য ফিশ বা ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন ইজ দ্য বেস্ট মডালিটি। সো যদি আসলে সিঙ্গেল ইনভেস্টিগেশনের নাম জানতে চাওয়া হয় বা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের নাম জানতে চাওয়া হয়, সেখানে আমরা ফিশ বা ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশনের কথাই বলবো। আর এইগুলো হচ্ছে কাইন্ড অফ সাপোর্টিভ আমাদের ফাইন্ডিংস, যে এখানে আমাদের হরমোন লেভেলগুলো কম থাকবে, আমরা এমআরআইতে অলফ্যাক্টরি বা বেটা অ্যাবসেন্ট বা হাইপোপ্লাস্টিক পাইতে পারি। এইগুলো আমাদের এখানে সাপোর্টিভ হিসেবে আমরা পাবো। বা যদি ফিশ কোথাও লেখা না থাকে তখন হয়তো বা এইগুলোকে কনসিডার করা হবে পরীক্ষার যদি এসবিআই হিসেবে আসে, বাট আদারওয়াইজ আমরা ইনভেস্টিগেশন আসলে এগুলোই পাচ্ছি। তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনের পরের ধাপ হচ্ছে পেশেন্টের ম্যানেজমেন্ট। সো আমরা ম্যানেজমেন্ট কী করব? সো এখন আমাদেরকে ম্যানেজমেন্ট আগে এইটা বুঝতে হবে পেশেন্টের উদ্দেশ্য কী। পেশেন্ট যদি বলে যে তার লিবিডো ফাংশনটাকে সে একটু বেটার করতে চায়, বা সাপোজ সে একটু তার টেস্টোস্টেরন যেহেতু তার কম, সো এইটার সে একটা সলিউশন চায়, কারণ লো টেস্টোস্টেরনের জন্য আদার যে কমপ্লিকেশনসগুলো সেগুলো খুব ফ্রিকুয়েন্টলি সেখানে হবে, রাইট? সো এইখানে সেইটা যদি সে ইমপ্রুভ করতে চায়, শুধুমাত্র টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিলেই যথেষ্ট, শুধুমাত্র টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিলেই যথেষ্ট। কিন্তু পেশেন্টের চাওয়া হচ্ছে সে ফার্টিলিটি ডিজায়ার করে, পেশেন্ট ফার্টিলিটি ডিজায়ার করে। যেই পেশেন্ট ফার্টিলিটি ডিজায়ার করে সেইখানে আমাদের ম্যানেজমেন্ট ডিফারেন্ট। যে ফার্টিলিটি ডিজায়ার করতেছে তাকে টেস্টোস্টেরন দিলে হবে না, সেখানে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট না দিয়ে আমরা এক্সোজেনাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন প্রোভাইড করব। তাহলে এক্সোজেনাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন তাকে আমাকে প্রোভাইড করতে হবে। এখন এটা দেওয়ার নিয়ম কি? আমাদের ফিজিওলজিক্যালি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন এটা কিন্তু কন্টিনিউভাবে সিক্রেটেড হয় না, এর একটা পালসাটাইল ম্যানারে সিক্রেশন হয়। সো আমাদেরকে ওইভাবেই এটাকে প্রোভাইড করতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে পালসড গোনাডোট্রফিন রিলিজিং হরমোন ট্রিটমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। সো আমরা যদি এইটা প্রোভাইড করি, এইটা প্রোভাইড করলে অটোমেটিকভাবে তার ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন রিলিজ বেড়ে যাবে, এবং সেটা করলে অটোমেটিকভাবে তার টেস্টোস্টেরন প্রোডাকশন আমরা এখানে বেড়ে যেতে দেখবো, বা আদারও তার ফার্টিলিটির ফেভারে সেটা যাবে। সো যে ফার্টিলিটি চাচ্ছে তার জন্য এক্সোজেনাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন প্রোভাইড করতে হবে। আর যে পেশেন্ট ফার্টিলিটি ডিজায়ার করে না, ফার্টিলিটি ইজ নট অ্যান কনসার্ন, তাহলে সেখানে টেস্টোস্টেরন দিলেই হবে। এবং এই পার্টিকুলার ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, এই কারণে পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসে, এবং এখানেই পরীক্ষায় সবাই ঠিকমতো প্রশ্ন না পড়ে ভুল লাগায় চলে আসে। সো সে মনে করে সে কারেক্ট অ্যান্সার করছে, বাট আসলে সে ভুল অ্যান্সার করছে, কারণ এক্স্যাক্টলি পেশেন্টের চাওয়া কী, পেশেন্টের কন্ডিশন কী সেটাকে খেয়াল করা হয় না। সো পেশেন্টের যদি ফার্টিলিটি ডিজায়ার না করে তাহলে টেস্টোস্টেরন দিলেই হবে, আর সে যদি ফার্টিলিটি ডিজায়ার করে তাহলে এক্সোজেনাস জিএনআরএইচ সেটা আমাকে আসলে দিতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে মেল পেশেন্টের জন্য এই কথাটা সত্য ছিল। এখন ফিমেল পেশেন্ট, তার জন্য আমরা কী করব? একটা ফিমেল পেশেন্ট সে ফার্টিলিটি ডিজায়ার করে, সে ফ্যামিলি স্টার্ট করতে চায়, তার জন্য করণীয় কী? সো ইন কেস অফ উইমেন, এখানে তারা যদি স্টার্ট করতে চায় ফ্যামিলি, সেখানে আমরা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন সেটাকে প্রোভাইড করব। সো এইচসিজিকে যদি আমরা প্রোভাইড করতে পারি, সেইটা পেশেন্টের গোনাডাল স্টেরয়েড হরমোনকে প্রোডাকশনটাকে আসলে ড্রাইভ করে বা স্টিমুলেট করে। সো আমাদের এখানে এইচসিজি দিলেই হবে। এর পাশাপাশি ফলিকুল স্টিমুলেটিং হরমোন সেটাও আমরা এখানে পেশেন্টকে প্রোভাইড করতে চাই, এবং পেশেন্টের ইনফার্টিলিটির জন্য এখানে আমাদের আইভিএফ আমাদেরকে সলিউশন আসতে হবে। তাহলে এখানে তিনটা কাজ: এক, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন সেটা প্রোভাইড করব; দুই, ফলিকুল স্টিমুলেটিং হরমোন প্রোভাইড করব; তিন, তার প্রেগনেন্সির জন্য আমরা তাকে আইভিএফ মেথডটাকে সাজেস্ট করব। তাহলে আইভিএফ মেথড সাজেস্ট করতে, তাহলে ফিমেল পেশেন্টের জন্য আমাকে তিনটা কাজ করতে হবে। সো দিস ইজ কালম্যান সিনড্রোম। আমাদের এমআরসিপি পরীক্ষাতে কালম্যান সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে মাঝে মাঝেই টিপিক্যাল কনফিউশন আসলে ক্রিয়েট হয়। সো একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন। সাধারণত কালম্যান সিনড্রোমের ক্ষেত্রে যেহেতু তার টেস্টোস্টেরন প্রোডাকশন খুবই লো, গোনাডোট্রফিন হরমোন রিলিজিং হরমোন খুবই লো, অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সেক্স হরমোনগুলো রিলিজড হচ্ছে না, এফএসএইচ রিলিজ হচ্ছে না, বা লুটিনাইজিং হরমোন রিলিজড হচ্ছে না, সো ওইটার প্রভাবে তার সেক্স হরমোন রিলিজড হচ্ছে না। সো কমনলি আমরা যেটা দেখি কালম্যান সিনড্রোমের ক্ষেত্রে, আমরা দেখি ডিলেইড অর অ্যাবসেন্ট পিউবার্টি থাকে, ডিলেইড অর অ্যাবসেন্ট পিউবার্টি। এটা খুবই মেজর একটা পয়েন্ট, এটা খুবই মেজর একটা পয়েন্ট, এবং এখানে পেশেন্টের অ্যানোজমিয়া খুব বড় একটা পয়েন্ট। এর পাশাপাশি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মিড লাইন কিছু ডিফেক্ট থাকতে পারে কালম্যান সিনড্রোমে। কালম্যান সিনড্রোমে
মিডলাইন ডিফেক্ট, যেমন সাপোজ ফর এক্সাম্পল ক্লেফট প্যালেট। সো ক্লেফট প্যালেটের হিস্ট্রি থাকতে পারে। যদি সেটা ক্লাইনফেল্টার হয়, ক্লাইনফেল্টার সাধারণত পেশেন্ট টল স্ট্যাচার, হ্যাঁ, পেশেন্টের টেস্টিসটা স্মল, অথবা যদি পালপেট করা হয় পালপেশন ফার্ম মনে হবে। পেশেন্টের ফেসিয়াল বা বডি হেয়ার কমে যায়, ইনফার্টিলিটি থাকে, লার্নিং ডিফিকাল্টি থাকে ক্লাইনফেল্টারের ক্ষেত্রে, বিহেভিয়ারাল ইস্যুস থাকে। কিন্তু কালম্যানের ক্ষেত্রে আবার বিহেভিয়ারাল ইস্যু বা পুয়ার স্কুল পারফরমেন্স এরকম না, মেন্টাল রিটার্ডেশন এগুলো থাকে না। এখানে প্রবলেম হচ্ছে কমপ্লিটলি ফিজিক্যাল। সো এখানে ডিলেড পিউবার্টি, অ্যানোসমিয়া, ইনফার্টিলিটি, ক্রিপ্টো অর্কিডিজম, অথবা তার এক্সটার্নাল জেনিটালিয়ার একটু সাইজ একটু ছোটো, মাইক্রো পেনিস, এরকম প্রেজেন্টেশন হতে পারে। সো এইগুলোকে আমরা যদি একটু খেয়াল করি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে সহজ হবে। আর আরেকটা মেজর পয়েন্ট হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার্স। সো ইন কেস অফ ক্লাইনফেল্টার, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এলিভেটেড। ইন কেস অফ কালম্যান সিনড্রোম এই দুইটা লো অর একদম মিনিমালি ডিটেক্টেবল অর আনডিটেক্টেবল এই লেভেলে থাকে। সো এইটাতে আমাদেরকে পার্থক্যটা করে লিখতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের ক্লাইনফেল্টার এবং কালম্যানের আলোচনা। বেসিক্যালি কালম্যান সিনড্রোম থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস। সো এই ছিল এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।